নতুন কর্মসপ্তাহ শুরু হলো আজ। দেশের অর্থনীতি একটি আনকোরা সপ্তাহ শুরুর আগে কোন অবস্থানে আছে? কাঁচাবাজার, বন্দর থেকে শুরু করে ব্যাংকপাড়া, সেই তথ্য জানাতেই আমাদের আয়োজন বৌনি। পুরো আয়োজনের সঙ্গে আছি সাজিদ আরাফাত। শুরুতেই প্রবাসী কল্যাণ ব্যাংকের খবর জানব। ঋণের আওতা বাড়াতে চায় প্রবাসী কল্যাণ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের কাছে আরও ২,০০০ কোটি টাকার বিশেষ তহবিল চেয়েছে ব্যাংকটি। নিজেদের সক্ষমতা বাড়াতেই এই অর্থ চেয়েছে তারা। আমরা একটু সেই বিষয়টি বিশ্লেষণ করতে চাই যে প্রবাসী কল্যাণ ব্যাংক, আমরা জানি যে প্রবাসী কল্যাণ ব্যাংক একটি বিশেষায়িত ব্যাংক। সাধারণত দেখা যায় যে যারা প্রবাসে যেতে চান তারা সেখান থেকে ঋণ নিয়ে থাকেন, বা প্রবাসীদের কল্যাণেই এই ব্যাংক কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সহায়তা করে থাকে। সেই জায়গা থেকে আমরা দেখছি এই ব্যাংকটির ১২২টি শাখা রয়েছে। সেই ১২২টি শাখা সারা দেশব্যাপী। সেই তার মধ্যে ৬২টি শাখায় দুজন করে জনবল, অর্থাৎ এখানে আমরা একটু বোঝাতে চেয়েছি যে প্রায় অর্ধেকেরও বেশি যেই শাখা রয়েছে সেগুলোতে জনবল সংকট রয়েছে। দুজন করে জনবল দিয়েই এই ব্যাংকগুলো চলছে। এবং বিশেষ তহবিল যে চেয়েছে এই ব্যাংকটি, তার বিষয়গুলো আমরা একটু দেখতে চাই। সরকারের গ্যারান্টির বিপরীতে বাংলাদেশ ব্যাংকের ২,০০০ কোটি টাকার প্রি ফাইন্যান্স তহবিল আছে এবং ব্যাংক রেটে ৪% সুদে এই তহবিল দেয়া হয়। বর্তমানে ১১% সুদে এই অর্থ বিতরণ করা হচ্ছে। আমরা যেটি বলছিলাম যে প্রবাসী কল্যাণ ব্যাংক বিশেষ করে যারা প্রবাসে যেতে চান এই ধরনের মানুষদেরকে কিন্তু বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে থাকে। সেটি স্বল্প সুদেও দিয়ে থাকে বা একটা এককালীন বিভিন্ন সময় কিন্তু ঋণ সহায়তা দিয়ে থাকে। সেটি আর বিপরীতে তারা বিভিন্ন ধরনের সুদের বিষয়গুলো আছে। সেটি আমরা দেখছি যে ১১% সুদে এই অর্থ বিতরণ করা হচ্ছে, যেটি বাংলাদেশ ব্যাংকের কাছে বা কেন্দ্রীয় ব্যাংকের কাছে যে বিশেষ তহবিল চেয়েছে তার বিপরীতে আমরা দেখছি যে এই বিষয়টি বলা হয়েছে। এবং দক্ষতা বৃদ্ধি ও ঋণ কার্যক্রম জোরদার করতে বাড়তি তহবিল চাওয়া হয়েছে। যেটি বলছিলাম যে ১২২টি শাখা রয়েছে এই ব্যাংকটির। তাদের দক্ষতা বৃদ্ধি, জনবল সম্পৃক্ততা বাড়ানো কিংবা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে তার কারণেই কিন্তু এই বিশেষ তহবিল তারা চেয়েছে বা বাংলাদেশ ব্যাংকের কাছে। এবং বিদেশ যাওয়ার আগে ২ থেকে ৫ বছর মেয়াদী অর্থ সহায়তা দেয়া হয়। যেটি বলছিলাম যে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ যারা প্রবাসে যেতে চান বা প্রবাসে যান, তারা অনেক সময় নিজেদের জমি জমা সম্পত্তি বিক্রি করে গিয়ে থাকেন। কিন্তু আমরা দেখেছি যে প্রবাসীদের কল্যাণেই, প্রবাসীদের ঋণ দেওয়ার জন্যই কিন্তু এই প্রবাসী কল্যাণ ব্যাংক বিশেষ করে ২ থেকে ৫ বছর মেয়াদে যে অর্থ দিয়ে থাকেন বিশেষ ঋণ, সেটির সহায়তাও দিয়ে থাকে তারা। এই লক্ষ্যেই কিন্তু এই ব্যাংকটি তৈরি হয়েছে, ব্যাংক কার্যক্রম করছে তাদের। এবং আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি যে রেমিটেন্স আহরণ ও তফসিলি ব্যাংক হিসেবে বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ এই যে তাদের রেমিটেন্স আহরণ কিংবা তফসিলি ব্যাংক হিসেবে বিভিন্ন প্রস্তাব যে দিয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক, সেটি পর্যালোচনা এবং বিবেচনা করছে বাংলাদেশ ব্যাংক। আমরা পরবর্তীতে আরও বেশ কিছু তথ্য দেখতে চাই। প্রবাসী কল্যাণ ব্যাংকের এই মুহূর্তে পরিমাণ, ঋণের পরিমাণ কেমন, খেলাপি ঋণের পরিমাণ কী অবস্থায় রয়েছে। আমরা মোট ঋণের পরিমাণ দেখছি ৩,১৬৯ কোটি টাকা প্রবাসী কল্যাণ ব্যাংকের যে মোট ঋণ, তার বিপরীতে আমরা দেখছি যে খেলাপি ঋণের পরিমাণ ৪১৮ কোটি টাকা খেলাপি ঋণের পরিমাণ রয়েছে। এবং প্রভিশন ঘাটতির ক্ষেত্রে আমরা দেখছি যে ২১০ কোটি টাকা ব্যাংকটির প্রভিশন ঘাটতি রয়েছে। বাংলাদেশ ব্যাংকের যে তথ্যসূত্র সাম্প্রতিক, সেই তথ্যসূত্রেই কিন্তু এটি উঠে এসেছে। তাদের মোট ঋণের বিপরীতে কিন্তু আমরা দেখছি যে ৪১৮ কোটি টাকার যে খেলাপি ঋণ রয়েছে এবং প্রভিশন ঘাটতি ২০১০ কোটি টাকা। মার্চ মাসে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও নিত্যপণ্যের বাজারে আসেনি স্বস্তি। চালের দাম কমলেও সবজি, মাছ, মাংসে উচ্চ মূল্য চাপে ভোক্তারা। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ জিইডির প্রতিবেদনে এসব উঠে এসেছে। আমরা একটু দেখতে চাই এই মুহূর্তে মূল্যস্ফীতির কী অবস্থা। নিত্যপণ্যের দরদাম কিন্তু এখন আমরা দেখছি যে এই বেশ কয়েকদিন ধরে, বেশ কিছুদিন ধরে বেড়েছে। কেননা এর বিপরীতে বলা হচ্ছে যে একদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, অন্যদিকে এখন বৃষ্টিপাত হচ্ছে। বিভিন্ন এই মৌসুমের যে সবজি, সেই সবজিগুলোর ওপরে কিন্তু একটি ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। আর এর ফলেই আমরা দেখছি যে বাজারেও এর প্রভাব পড়েছে এবং ভোক্তারা এখান থেকে ভুক্তভোগী হচ্ছে। আমরা নিত্যপণ্যে যে মূল্যস্ফীতি বেড়েছে সেটির কথা বলছিলাম। মজুরি বৃদ্ধির হার ও মূল্যস্ফীতির সমন্বয় নেই, যেটি বলছিলাম যে মানুষের যে আয় বা মজুরির যে বিষয়টি, সেখানে কিন্তু বৃদ্ধি হয়নি, কিন্তু অন্যদিকে মূল্যস্ফীতি কিন্তু বাড়ছে দিনের পর দিন। এই দুটির মধ্যে কিন্তু সমন্বয় নেই। আর এই সমন্বয় না থাকার কারণে আমরা দেখছি যে ভুক্তভোগী হচ্ছেন ভোক্তারা।
মার্চে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে 8.71%, ফেব্রুয়ারিতে যেটি ছিল 9.13%। এবং পরবর্তীতে আমরা দেখছি যে খাদ্য মূল্যস্ফীতি কমলেও খাদ্য বহির্ভূত যে খাত রয়েছে সেখানে কিন্তু চাপ অপরিবর্তিত, অর্থাৎ এই যে মার্চে মূল্যস্ফীতি কমার কথা বলছে, কিন্তু খাদ্য বহির্ভূত যে মূল্যস্ফীতি সেটির চাপ কিন্তু এখনও রয়ে গিয়েছে অপরিবর্তিত অবস্থায়। এবং অন্যান্য যে বিষয়গুলো যেটি বলছিলাম, যে তেল সাবান থেকে শুরু করে অন্যান্য যে পণ্য, খাদ্য বহির্ভূত যে পণ্য, নিত্য ব্যবহার্য যে পণ্যগুলো রয়েছে সেগুলোতেই কিন্তু এখনও যে মূল্যস্ফীতি, সেই মূল্যস্ফীতির চাপ এখনও রয়ে গিয়েছে, এবং যার ফলেই এই যে মানুষকে কিন্তু ভুগতে হচ্ছে। মার্চে আমরা দেখছি যে মাংসের দাম বেড়েছে, এতে মূল্যস্ফীতি বৃদ্ধি 15%, অর্থাৎ গরুর মাংস কিংবা মুরগির মাংস, বিশেষ করে আমরা ব্রয়লার মুরগি, সোনালী মুরগির ক্ষেত্রে গেল 2-3 সপ্তাহ ধরে দেখেছি কিন্তু মূল্য বৃদ্ধি কিন্তু অব্যাহত রয়েছে, এবং দাম আগের থেকে বেশি দামে বিক্রি হচ্ছে। বেশ টানা বৃষ্টির প্রভাব কিংবা জ্বালানি তেলের যে চাপ, জ্বালানি তেলের ফলে পরিবহন খরচ বৃদ্ধির যে একটি বিষয় বলা হচ্ছে, সেই সব কিছু মিলিয়েই কিন্তু আমরা দেখছি যে সেই প্রভাব পড়েছে মাংসের দামে, এবং তার বিপরীতে আমরা দেখছি যে সবজির দামেও কিন্তু এই প্রভাবটা পড়েছে। বিশেষ করে পণ্য পরিবহন খরচ বেড়েছে, এবং টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকার যে সবজি রয়েছে সেই সবজি ক্ষেতগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেখান থেকে সরবরাহ কমে আসছে, আর এর ফলেই বাজারে একটা সংকট দেখা যাচ্ছে। এই জন্যই কিন্তু আমরা দেখছি যে প্রতি সপ্তাহেই আমরা দেখছি যে সবজির দাম, মাছ মাংসের দাম কিন্তু বেড়েই চলেছে। বিশেষ করে মুরগির দামও কিন্তু বেড়ে চলেছে। পোলট্রি শিল্পে একটি ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে। সরবরাহ সংকট, জ্বালানি খরচ বৃদ্ধিতে সবজির বাজার অস্থির আমরা বলছি, এবং পরিকল্পনা কমিশনের যে সাম্প্রতিক যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণেই এই বিষয়গুলো উঠে এসেছে। যে দর্শক, আমরা জ্বালানি তেলের প্রভাবে বাজারে যে নিত্যপণ্যের প্রভাব পড়েছে নেতিবাচক, সেটি জানাচ্ছিলাম। এই পর্যায়ে জানাতে চাই যে এরই মধ্যে কিন্তু একটি সুখবর এসেছে বাংলাদেশের জন্য। জ্বালানি খাতে চীন ভারত থেকে মোট 53,600 টন ডিজেল নিয়ে আরও 2টি জাহাজ চট্টগ্রামে পৌঁছেছে। দৈনিক 12,500 টন ডিজেল চাহিদার ভিত্তিতে এই চালান দিয়ে 4 দিনের চাহিদা মেটানো সম্ভব। এরপরে পর্যায়ক্রমে আরও অনেকগুলো জাহাজ রয়েছে যেগুলো ডিজেল নিয়ে কিন্তু সমুদ্রে ভিড়ছে। আমাদের যে বন্দর রয়েছে চট্টগ্রাম বন্দর, সেখানে আমরা একটু ডিজেল আমদানির যে সবশেষ চিত্র সেটি দেখতে চাই। চীন থেকে লীলা কিংস্টন জাহাজে 19,000 টন ডিজেল আসে চট্টগ্রাম বন্দরে, এবং প্রাইভেট সোলানা জাহাজে আসে আরও 34,600 টন ডিজেল। অর্থাৎ এই দুটি মিলিয়ে কিন্তু আমরা 53,000 টনের বেশি দেখছি যে ডিজেল আমদানি হয়েছে, এবং এই ডিজেল আমদানির ফলে আমাদের যে বাড়তি চাপ বলা হচ্ছিল সেচ প্রকল্প কিংবা পরিবহন ভাড়া বৃদ্ধি পাওয়ার বা পরিবহন সংকট, পরিবহনের জ্বালানি সংকট এবং মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার যে বিষয়গুলো আমরা আশঙ্কা করছিলাম, সেটিতে নিঃসন্দেহে একটি আশার সঞ্চার করবে এই ডিজেল আমদানি। এবং এপ্রিলে 20টি জাহাজে 6,05,227 টন জ্বালানি আমদানি হয়, যেটি গত মাসে, এবং অপেক্ষায় আছে আরও 2টি নতুন জাহাজ। যেটি বলছিলাম যে 2টি জাহাজ এরই মধ্যে কিন্তু বন্দরে নোঙর করছে, এবং অপেক্ষায় আছে আরও 2টি জাহাজ। অর্থাৎ এই আমদানি প্রক্রিয়া, ডিজেল আমদানি প্রক্রিয়া কিন্তু চলমান রয়েছে, এবং সেটি নিঃসন্দেহে জ্বালানি খাতে বা জ্বালানির যে আমরা সংকট বলছি সেটিতে একটি আশার সঞ্চার করেছে। এবং মে মাসে 1 লাখ টন ক্রুড অয়েল সহ 6 লাখ টন জ্বালানি আমদানির লক্ষ্য। অর্থাৎ বিপিসি, বাংলাদেশ যে পেট্রোলিয়াম কর্পোরেশন রয়েছে, তারা এই তথ্যগুলো জানিয়ে দিয়েছে। সপ্তাহ শুরুতে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে। এক নজরে দেখে নেব পুঁজিবাজারে আজকের লেনদেনের সবশেষ পরিস্থিতি। আমরা একটু ওয়েবসাইট দেখতে চাই। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে আজকে লেনদেনের যে প্রধান সূচকের পরিমাণ কত। ডিএসই এক্স ইন্ডেক্সে আমরা দেখছি প্রধান সূচক 5,270 পয়েন্ট, এবং ডিএসএস ইন্ডেক্স অর্থাৎ সরিয়া ভিত্তিক যে লেনদেন, সেখানে দেখছি আমরা 1,051 পয়েন্ট এখনও রয়েছে, সেটি নিম্নমুখী। এবং প্রধান যে সূচকের কথা বলছিলাম ডিএসই এক্স ইন্ডেক্সে, আমরা দেখছি সেটিও নিম্নমুখী রয়েছে গত সপ্তাহের শেষ দিনের তুলনায়, এবং ডিএস30 ইন্ডেক্সে 2,019 পয়েন্ট সূচকের। আমরা একটু বিশ্লেষণ করে দেখতে চাই যে আজকে কতটি শেয়ারের দর বাড়লো কমলো। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি 179টি কোম্পানির শেয়ারের দর এখন পর্যন্ত বেড়েছে, কমেছে 163টি কোম্পানির শেয়ারের দর, এবং অপরিবর্তিত রয়েছে 52টি শেয়ারের দর।
অর্থাৎ বেশিরভাগ শেয়ারের দর কিন্তু আজকে এখন পর্যন্ত আমরা বাড়তি দেখছি। এখনও 1 ঘন্টা লেনদেনের বিষয় বাকি আছে, সেই জায়গায় কতটি বাড়বে কমবে সেটি আসলে বলা মুশকিল। আমরা যদি একটু দেখতে চাই এখন পর্যন্ত সবশেষ লেনদেনের পরিমাণ টাকার অঙ্কে যেটি দেখতে পাচ্ছি যে 711 কোটি টাকা লেনদেন হয়েছে। আমরা একটু গত দিনের তুলনায় বিশ্লেষণ করতে চাই। গত সপ্তাহের শেষ দিন অর্থাৎ এপ্রিলের 30 তারিখ যে কর্মদিবস ছিল সেদিন কিন্তু 3টি সূচকের পরিমাণই নিম্নমুখী ছিল, অর্থাৎ 5286 পয়েন্ট ছিল প্রধান সূচকের পরিমাণ, সেটি আজকে দেখছি 5270, অর্থাৎ গত দিনের তুলনায় কিন্তু আজকেরটিও এখনও কম দেখতে পাচ্ছি। এবং 1052 ছিল সরিয়া ভিত্তিক যে লেনদেন, সেটি আজকে 1051। গত দিনের তুলনায় এটিও আজকে কম, অর্থাৎ গতদিন আমরা 30 ইন্ডেক্সে 2017 দেখতে পাচ্ছি, আজকে সেটি বেড়েছে 2019 পয়েন্ট আমরা দেখছি। এবং গতদিনের যে শেষ কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল 864 কোটি টাকা, সেটি আজকে দেখতে পাচ্ছি যে 730 কোটি টাকা এখন পর্যন্ত রয়েছে। অর্থাৎ এখনও লেনদেন বাকি রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেনের পরিমাণ নিশ্চয়ই আরও বাড়বে, তবে কতটি কোম্পানির শেয়ারের দর কমবে বাড়বে সেটি আরও 1 ঘন্টার মধ্যে কিন্তু সেটি নির্ভর করছে। দর্শক, এ পর্যায়ে দেখে নেব চলতি সপ্তাহে অনুষ্ঠিত বেশ কয়েকটি কোম্পানির পর্ষদ সভার যে তালিকা রয়েছে সেটি এক নজরে আমরা একটু দেখে নিতে চাই। এই সপ্তাহে কোন কোন কোম্পানির বার্ষিক পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। কোম্পানির নাম দেখছি আমরা, 4টি কোম্পানি রয়েছে এখানে: স্কয়ার ফার্মা, ইউনাইটেড ইন্স্যুরেন্স, আইডিএলসি ফাইন্যান্স, রবি অজিয়াটা। আমরা আজকে দেখতে পাচ্ছি যে আজকেই বিকাল 3টায় স্কয়ার ফার্মার যে বার্ষিক পর্ষদ সভা সেটি অনুষ্ঠিত হবে, এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স তাদের যে বার্ষিক পর্ষদ সভা সেটি ঘোষণা করেছে 5 মে বিকাল 3টায়, এবং 6 মে দুপুর 2:30টায় আইডিএলসি ফাইন্যান্স তাদের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে, এবং রবি অজিয়াটা 7 মে দুপুর 2:30টায় তাদের যে বার্ষিক পর্ষদ সভা অনুষ্ঠিত হবে সেটি ঘোষণা দিয়ে দিয়েছে তারা। এবং এই যে বার্ষিক পর্ষদ সভার কথা বলা হচ্ছে, সেখানে বার্ষিক যে আর্থিক তাদের লেনদেন কিংবা অন্যান্য যে বার্ষিক প্রতিবেদনগুলো সেগুলো সেই পর্ষদ সভায় তুলে ধরা হয়। আর মাত্র একদিন পরেই বাজারে আসছে সাতক্ষীরার আম। জেলা প্রশাসনের ঘোষিত আম ক্যালেন্ডার অনুযায়ী আগামী 5 মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপখা সহ বিভিন্ন বৈশাখী জাতের আম সংগ্রহ ও বাজারজাত শুরু হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত আছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, আপনার এলাকায় আম সংগ্রহ শুরু হতে যাচ্ছে, এবার ফলন কেমন হয়েছে এবং আম সংগ্রহের সার্বিক পরিস্থিতি জানাবেন। সাজিদ, আবহাওয়াগত কারণেই কিন্তু দেশের সর্বপ্রথম আম বাজারে আসে সেটি সাতক্ষীরার আম। আর সাতক্ষীরা এবছর কিছুটা এগিয়ে আম ভাঙার তারিখ ঘোষণা করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন। মূলত এখানকার আম এবার একটু আগেই পরিপক্ক হয়েছে। তীব্র তাপদাহ এবং আবহাওয়াগত কারণেই এটি হয়েছে বলে কৃষি বিভাগ থেকে জানানো হয়েছে। কৃষি বিভাগ বলছে এবছর ৭০,০০০ মেট্রিক টন আম কিন্তু জেলায় উৎপাদন হতে পারে, এমনটাই তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। যদিও গত বছর এখানে প্রায় ৫৫,০০০ মেট্রিক টন আম উৎপাদন হয়েছিল। এর মধ্য থেকে গতবার ১০০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানি হয়। এবার সেটি তারা একই রকমই টার্গেট রেখেছেন যে ১০০ মেট্রিক টনের বেশি আম তারা এবার বিদেশে রপ্তানি করতে পারবেন। যে নির্দিষ্ট বাগানগুলো রয়েছে সেই বাগানগুলো কিন্তু ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। আর আগামী পরশুদিন অর্থাৎ ৫ মে থেকে কিন্তু সাতক্ষীরার বাজারে প্রথমবারের মতো কিন্তু আম বাজারে আসতে শুরু করবে। ওই দিন সাতক্ষীরা জেলা প্রশাসক আম ভেঙে কিন্তু সেটি আম পাড়ার মধ্য দিয়ে কিন্তু আম বাজারজাতকরণের যে কার্যক্রম সেটি উদ্বোধন করবেন। ইতোমধ্যে এই কার্যক্রমের কিন্তু আমরা বাগানগুলোতে এসে দেখেছি এখানকার যারা আম চাষি রয়েছেন, যারা আমের ব্যবসায়ী রয়েছেন, তারা কিন্তু সার্বিক যে প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। মূলত এখন দেশীয় প্রজাতির যে আমগুলো রয়েছে, গোলাপ খাস, গোবিন্দভোগ, গোপালভোগ সহ বৈশাখী যে আমগুলো, সেই আমগুলোই মূলত প্রথম দিকে সেটি ভাঙার অনুমতি দেওয়া হয়েছে। এবং এরপরে ১৫ মে থেকে কিন্তু হিমসাগর আম, যেটি সবচেয়ে বেশি জনপ্রিয় আম সাতক্ষীরার এবং এই আমটি সবচেয়ে বেশি চাষাবাদ হয় সাতক্ষীরায়, সেই আমটি কিন্তু ১৫ মে থেকে ভাঙা হবে। ২৫ মে থেকে ল্যাংড়া আম এবং সবশেষ ৫ জুন থেকে আম্রপালি জাতের যে আম রয়েছে সেটি বাজারজাতকরণের অনুমতি দিয়েছে প্রশাসন। এদিকে প্রশাসনের তরফ থেকে কিন্তু কঠোর নিরাপত্তা রাখা হয়েছে যাতে কোনোভাবেই অপরিপক্ক কোনো আম কেমিক্যাল দিয়ে বা অন্য কোনো অপদ্রব্য দিয়ে পাকিয়ে যাতে বাজারজাত ব্যবসায়ীরা করতে না পারেন, সে বিষয়ে কিন্তু কঠোর
নজরদারিতে রাখা হয়েছে। ইতোমধ্যে বেশ কিছু আম কিন্তু জব্দ করে সেগুলো নষ্ট করা হয়েছে। যারা অবৈধভাবে বাজারজাতকরণের চেষ্টা করেছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর যে ব্যবস্থা সেটি কিন্তু প্রশাসন রেখেছে। আমরা এবছর আশা করছি যারা কৃষি বিভাগ থেকে বলা হয়েছে তারা যারা আম চাষি রয়েছেন তারা কিন্তু আশাবাদ ব্যক্ত করেছেন যে প্রচুর পরিমাণে ফলন হয়েছে। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, যদি কোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হয় সেক্ষেত্রে তারা বেশ লাভবান হবেন এবং এখান থেকে যে বিপুল পরিমাণ আম সেটি তারা বাজারজাত করতে পারবেন। এবং তারা বলছেন যে এবছর প্রতিটি গাছেই কিন্তু প্রচুর পরিমাণে মুকুল এসেছিল এবং সেই মুকুল আসার পরে যখন একটি বৃষ্টিপাত হয় সে সময় কিন্তু বৃষ্টিপাতের কারণে আমের ফলনটি এবার বেশ ভালো হয়েছে। তবে কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টি হওয়ার কারণে কিছু আম ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটি তারা বলেছেন। তবে আমরা এবার বাগানগুলোতে এসে যেটি দেখেছি কৃষি বিভাগের পক্ষ থেকেও কিন্তু নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আম রক্ষায় আম ব্যাগিং কার্যক্রম করা হয়েছে। কিছু কিছু এলাকার যে আম বাগানগুলো রয়েছে নির্দিষ্ট আম বাগান যেগুলো থেকে আম বিদেশে রপ্তানি হবে সেই আম বাগানগুলোতে কিন্তু বিশেষ পরিচর্যা করা হচ্ছে। ফ্রেমন ফাঁদ সহ নানা ধরনের প্রাকৃতিক উপায়ে পোকা দমনের যে ফাঁদ সেগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে। তবে আমরা বেশ কিছু জায়গা থেকে কিছু অভিযোগও পেয়েছি। কৃষকরা বলছেন যে হপার পোকার আক্রমণে বেশ কিছু এলাকায় আম বাগান কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সে সমস্ত এলাকার কিন্তু চাষিরা কিছুটা ক্ষতিগ্রস্ত হবেন এমনটি তারা বলছেন। তো সব মিলে এবছর আমের বাজার পরিস্থিতি, আমের যে পরিস্থিতি আমরা যেটি শুনেছি যে এখানকার চাষিরা যেটি বলছেন যে আমের দাম তারা এবার ভালো পাবেন, কারণ ইতোমধ্যে বিভিন্ন ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তের যে সমস্ত পাইকারি যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু এখানকার বাগানগুলোতে আসতে শুরু করেছেন। তারা সরাসরি বাগান থেকে আম কেনার জন্য চেষ্টা করছেন। একই সাথে অনলাইন যে সমস্ত প্ল্যাটফর্মে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন বাগানে এসে অগ্রিম কিন্তু বুকিং দিয়ে রাখছেন। এই কারণে কিন্তু বাজারে কিন্তু আমের দাম এবার বেশি থাকবে এমনটি তারাই বলছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সাতক্ষীরার আম বাগান থেকে আম বাণিজ্যের সবশেষ তথ্য। সাজিদ। সাতক্ষীরা থেকে সহকর্মী আহসান রাজীব জানাচ্ছিলেন আম সংগ্রহের খবরাখবর। দর্শক, এই ছিল আজকের বৌনির আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhon tv।